নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। লাভ টু ট্র্যাভেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা দেখতে চলেছি জগৎ শেঠের বাড়ি, নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া, 1100 কবর, আজিমুন্নেসা বিবির জীবন্ত কবর, জাহান কোষা কামান এবং মতিঝিল। অবশিষ্ট স্থানগুলি আমরা দেখব তৃতীয় তথা অন্তিম পর্বে। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কাঠগোলাপ বাগান, কিরিটেশ্বরী মাতার মন্দির, হাজারদুয়ারি ও সংলগ্ন স্থাপত্যগুলি। যদি না দেখে থাকেন তবে এই চ্যানেলের পেজে গিয়ে দেখে নিতে পারেন। আমি আই বটনেও লিঙ্ক দিয়ে দেব। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ভ্রমণ। প্রথমেই আমরা দেখে নেব জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠ কিন্তু নাম নয়, উপাধি। রাজপুত্র ফারুকসিয়ারকে নবাব হওয়ার সময় আর্থিকভাবে সাহায্য করার জন্য তিনি এই উপাধি দেন। কথাটির অর্থ হলো বিশ্বের বণিক বা বিশ্বের ব্যাংকার। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারি ইতিহাসবিদ রবেন ওরমে জগৎ শেঠকে সেই সময় বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাংকার এবং মুদ্রা বিনিময়কারী হিসাবে বর্ণনা করেছেন। নতুন নবাব হয়ে সিরাজউদ্দৌলা জগৎ শেঠ মহতাব চাঁদের কাছে 30 মিলিয়ন বিশাল অঙ্কের অর্থ দাবি করলে মহতাব চাঁদ তা প্রত্যাখ্যান করেন এবং সিরাজ ক্রুদ্ধ হয়ে তাকে প্রকাশ্যে আঘাত করেন। ফলে তিনি সিরাজের বিরুদ্ধে রবার্ট ক্লাইভের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হন। সেই সময় সিরাজ বিরোধী শিবিরে ছিলেন মীর জাফর, উর্মিচাঁদ, কৃষ্ণচন্দ্র রায়, সিরাজের মাসি ঘসেটি বেগম প্রমুখ। যদিও ষড়যন্ত্রকারী দলের কোনো সদস্যের ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা করার কোনো উদ্দেশ্য ছিল না, বরং তারা কেবল তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই চিন্তিত ছিলেন। মীর জাফরের পর যখন তার জামাই মীর কাসিম বাংলার নবাব হলেন, তখন 1763 সালে মুঙ্গেরের প্রাসাদের ওপর থেকে নিচে ফেলে তিনি মেহতাব চাঁদ জগৎ শেঠকে হত্যা করেন। জগৎ শেঠের বাড়িটি বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এখানে জগৎ শেঠের ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, যার মধ্যে রয়েছে অতীত যুগের মুদ্রা, মসলিন ও অন্যান্য অসাধারণ পোশাক, সোনা ও রূপার সুতো দিয়ে তৈরি বেনারসি শাড়ি। এখানে একটি গোপন সুড়ঙ্গ রয়েছে। সেই সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানকার একটি গোপন কক্ষে। সম্ভবত সেখানে অবৈধ বাণিজ্য পরিকল্পনা করা হতো। সেখানেও বর্তমানে অনেক মুদ্রা ও তৎকালীন ব্যবহার হওয়া নিত্যদিনের সামগ্রী রাখা আছে। ছবি তোলায় নিষেধ থাকায় সেগুলো আপনাদের কিন্তু দেখাতে পারলাম না। এসে পড়লাম নসিপুর রাজবাড়িতে। এটি হাজারদুয়ারির অনুকরণে তৈরি, যা তৈরি করেছিলেন দেবী সিংহের উত্তরপুরুষ কীর্তিচন্দ্র সিংহ। এটি রাজা দেবী সিংহের নির্মিত পুরনো প্রাসাদের পাশে অবস্থিত। দেবী সিংহ দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিযুক্ত হন। যারা তাকে সময় মতো রাজস্ব দিতে ব্যর্থ হতো তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি কুখ্যাত ছিলেন। এই যে কোট ও টুপি এখানে রয়েছে, এইগুলো পরে দেবী সিংহ নিজে হাতে অপরাধীদের ফাঁসি দিতেন। আর এই যে দেবী সিংহের সময়কার 250 বছর পুরনো খাজনার নথিপত্র। এইখানে
চারিদিকে 4টি স্তম্ভ রয়েছে, যার ওপর তখন গ্যাসের আলো জ্বালানো হতো এবং এইখানে লখনৌ থেকে আসতেন হীরাবাই নৃত্য প্রদর্শন করতে, যার পারিশ্রমিক ছিল তৎকালীন সময়ে প্রতি ঘন্টায় 5,000 স্বর্ণমুদ্রা। এই মন্দিরের চূড়াটি দেখুন, পদ্ম ফুলের মতন। চারিদিকে যেদিকেই দেখুন না কেন সব সময় 10টি চূড়া দেখা যাবে। মোট চূড়ার সংখ্যা 25টি। দেখুন ওই যে দূরে ঘরটি দেখা যাচ্ছে, ওখানে আগে ছিল জেলখানা। খাজনা দিতে না পারলে বা এদের বিরুদ্ধে কোনো কাজ করলে তাকে এখানে প্রথমে বন্দি করে রাখা হতো, তারপর এই স্থানে তার বিচার করা হতো। আসুন বন্ধুরা, এবার আমরা যাব দেবী সিংয়ের সেই কুখ্যাত ফাঁসি ঘরে। এই সেই ফাঁসি ঘর, এই যে দেখছেন চেন, এটা সেই তখনকার দিনের 3টে চেন ছিল, আর সেগুলি দিয়ে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা ছিল। তলায় যে স্ল্যাবগুলো দেখছেন, এখানে আগে থাকতো কাঠ এবং তলায় ছিল কুয়া। কাঠ সরিয়ে দিলেই ফাঁসি কাটে ঝুলে যেত। মারা যাওয়ার পর বডি এই কুয়োতে ফেলে দেওয়া হতো। কুয়োর সাথে সুড়ঙ্গ পথে ভাগীরথী নদীর যোগ ছিল, ফলে বডি নদীতে চলে যেত, বাইরের কেউ জানতেও পারতো না। আজ থেকে 17 বছর আগে বেড়াতে এসে একটা বাচ্চা ছেলে এর মধ্যে পড়ে যায় এবং প্রাণ হারায়। তারপর প্রশাসন থেকে কুয়োর মুখটা স্ল্যাব দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই সেই হীরাবাইয়ের ছবি। আসলটা নষ্ট হয়ে যাওয়ার পর কম্পিউটারের সাহায্যে এটা তৈরি করা হয়েছে। পাশে আছে ওয়ারেন হেস্টিংসের ছবি, আর তার পাশেই সেই কুখ্যাত দেবী সিংয়ের ছবি। পাশে রয়েছে তার ভাই কীর্তিচাঁদ সিংয়ের ছবি। মন্দিরের মধ্যে রয়েছে রাম সীতার সোনার তৈরি মূর্তি। এছাড়াও রয়েছেন লক্ষ্মণ, শত্রুঘ্ন, হনুমান ইত্যাদির মূর্তি। এখানে শ্রাবণ মাসে খুব বড় করে ঝুলন উৎসব হয়। পাথরের কাজটা দেখুন, এই আর্চ থেকে এই আর্চ পর্যন্ত এত সুন্দর করে পাথর কাটা হয়েছে শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে। দেখুন তলায় জাফরির কাজ আছে। এগুলি তাজমহলে দেখতে পাবেন, আর পাবেন ফতেপুর সিক্রিতে। দেখুন এখানে রয়েছে পানিপথ থেকে আনা মায়ের মূর্তি। এই মায়ের মূর্তিকে দেবী সিংহ 3টি রূপে পূজা করতেন: কালী, দুর্গা এবং লক্ষ্মী। তাই এখানে মূর্তিতে জিভ নেই এবং পায়ের তলায় শিব ঠাকুরও নেই। এখানে মায়ের নাম শ্রী শ্রী জয় দুর্গা, নবদুর্গা, বটুক ভৈরবজী। এখানে রয়েছে নারায়ণের 10 অবতার এবং শেষে রয়েছে মিউজিয়াম, যেখানে ছবি তোলা নিষেধ। নসিপুর রাজবাড়ির একদম কাছেই রামানুজ সম্প্রদায়ের সাধুদের এই আখড়াটি দেখতে পাওয়া যায়। রামানুজ সম্প্রদায়ের শিষ্যগণের দান করা ধনসম্পত্তি দিয়েই চলে এই আখড়ার খরচ। আখড়ার মহান্তকে আজীবন ব্রহ্মচর্য পালন করতে হয়।
1168 বঙ্গাব্দে মীর জাফর লক্ষ্মণ দাস মহান্তকে জমি দান করেন। তাকে মীর জাফর কাশী পাঠান। সাধুর কাছে টাকা পয়সা ছিল না বলে মীর জাফর ব্যবস্থা করে দেন। সাধু কাশী থেকে এই কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এনে প্রতিষ্ঠা করেন। সাধারণ মানুষ যাদের কাশী বিশ্বনাথ যাবার ক্ষমতা নেই, তারাও যাতে পুণ্য অর্জন করতে পারে সেই উদ্দেশ্যে। দেখুন কত বড় বড় নোঙর, তখনকার দিনের বড় বড় নৌকার নোঙর এগুলো। নৌকাগুলি আজ কালের নিয়মে বিলুপ্ত, রয়ে গেছে শুধু এইগুলি। এই দেখুন লাল চন্দনের খাট, 16 টাকার বিনিময়ে লক্ষণ দাস এটি বানিয়েছিলেন। টানা পাখাটা দেখুন, এটা তৎকালীন 2 পয়সা দামে জনৈক আলাউদ্দিন শেখের থেকে কিনেছিলেন। দেখুন তৎকালীন সময়কার মুদ্রা, এর মধ্যে কয়েকটি সোনার টাকাও আছে। এগুলি হলো তালা, বিভিন্ন ধরনের তালা এখানে রয়েছে। আমরা যখন বিদেশ যাত্রা করি তখন আমাদের পাসপোর্ট দেওয়া হয়। নবাবরা যখন বিভিন্ন দেশ ভ্রমণ করতেন তখন তাদের ব্যাচ দেওয়া হতো। এগুলি তাদের বিভিন্ন সময়কার ব্যাচ, সবই সোনার তৈরি। তৎকালীন নবাবের নির্দেশে 3 ধর্মের সমন্বয়ে এই রথ তৈরি হয়েছিল। উপরটা মুসলিম ধর্মের প্রতীক, মাঝখানটায় নিতাই গৌড় হিন্দু ধর্মের প্রতীক এবং হাতিটি জৈন ধর্মের প্রতীক। রথটিতে প্রায় 500 গ্রাম সোনা আছে, হাতির মাথা থেকে চূড়া পর্যন্ত। আষাঢ় মাসে রথের সময় এটি বেরোয়। গাড়িটি দেখুন বন্ধুরা, এর কিন্তু একটা ইতিহাস আছে। মীর জাফরের বংশধর হাসান আলী, যিনি চলতে অক্ষম ছিলেন, তার কষ্টও দেখে ইংরেজরা নবাবকে গাড়িটি গিফট করেন। তার মৃত্যুর পর সেকেন্ড হ্যান্ড গাড়িটি চাঁদির 8 টাকায় বিক্রি হয়। এটা কিন্তু কেরোসিন তেলে চলে। বন্ধুরা চলে এসেছি জাফরাগঞ্জ মকবরাতে। জাফরাগঞ্জ প্রাসাদের উল্টো দিকেই ছিল মীর জাফর পত্নী শাহ খানমের কিচেন গার্ডেন। বেগম শাহ খানমের অত্যন্ত পছন্দের এই বাগানটি পরে সমাধিক্ষেত্রতে পরিণত হয়। মীর জাফর এবং তার বংশধরদের প্রায় 1100 কবর আছে এই সমাধিক্ষেত্রে। দেখতেই পাচ্ছেন এখানে প্রবেশ করার জন্য মূল্য দিতে হয় এবং এখানের প্রবেশ মূল্য হলো জনপ্রতি 10 টাকা। এখানে প্রবেশ করলে আপনারা সামনেই গাইড পেয়ে যাবেন, 50 টাকা নেবে এবং এখানকার সমস্ত গুরুত্বপূর্ণ কবরগুলো আপনাদের দেখিয়ে দেবে। আমি মোটামুটি এখানকার ইতিহাস জানি এবং গুরুত্বপূর্ণ কবরগুলো চিনি বলে আর গাইড নিলাম না।
এই যে সামনেই বড় কবরটি দেখতে পাচ্ছেন, এটি হলো হাজারদুয়ারির মালিক নবাব হুমায়ুন শাহ এর কবর। মির্জাফরের 3টি স্ত্রীর মধ্যে ওই যে ভাঙা অংশ যার মধ্যে কবর দেখা যাচ্ছে, তার নাম হলো মুন্নি বেগম। মাঝে এই যে সামনের অংশ রয়েছে, এটিতে রয়েছেন বাব্বু বেগম, এবং দূরে রয়েছে অপর স্ত্রী শাহ খানমের কবর। এদের মধ্যে মুন্নি বেগম প্রথম জীবনে বাইজি ছিলেন। মির্জাফর তাকে বিবাহ করেন। মহিলাদের যেহেতু তখন পর্দা প্রথা ছিল, তাই তাদের কবর ঘেরার মধ্যে এবং পুরুষদের কবর বাইরে। এবার আমরা দেখতে চলেছি বিশ্বাসঘাতক মির্জাফরের কবর। এটা হলো মির্জাফরের এক কাকা নজাবি খানের কবর, আর এই হলো তার অপর কাকা নজাব খানের কবর। মাঝে এই কবরটি হলো সেই বিশ্বাসঘাতক নবাব মীর মোহাম্মদ জাফর খানের কবর। তৎকালীন নবাব, তাই তার এত সুন্দরভাবে শ্বেত পাথরের কবরের মধ্যে সাহিত্য রাখা রয়েছে। মির্জাফরের 5 ছেলের মধ্যে বড় ছেলে মিরনের কবর রয়েছে বিহারের রাজমহলে। তার মৃত্যু হয় সেখানে। সে এক রোমাঞ্চকর কাহিনী, পরে কখনো শোনা যাবে। যাই হোক, বাকি 4 ছেলের কবর এই যে পরপর রয়েছে। তারা হলেন যথাক্রমে নাজিমুদ্দৌলা, সাইফুদ্দৌলা, বাবর আলী ও উমারুদ্দৌলা। এখানে মির্জাফরের বংশধরদেরই কবর দেওয়া হয়, বাইরের কারো কবর এখানে হয় না। এখনও তার বংশধরদের কেউ মারা গেলে এখানে এনে কবর দেওয়া হয়। যেহেতু এরা পরিবারের লোকজন তখন নবাব ছিলেন, তাই তাদের কবরস্থানটি কতটা সুন্দর যত্ন করে বানাতে পেরেছিলেন। হাজারদুয়ারি থেকে 2 মাইল উত্তরে আজিমুন্নেসার সমাধি। মুর্শিদ কুলি খাঁর মেয়ে এবং নবাব সুজাউদ্দিনের স্ত্রী ছিলেন আজিমুন্নেসা। তাঁর এই কবরকে এখানে জীবন্ত কবর বলা হয়। লোকমুখে এক ভয়ানক কাহিনী শোনা যায় আজিমুন্নেসাকে নিয়ে। শোনা যায় আজিমুন্নেসা কোনো একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন এবং তার চিকিৎসক তাকে শিশুদের কলিজা খেতে বলেছিলেন, এবং সেই জন্য তিনি অনেক শিশুকে হত্যাও করিয়েছিলেন। তার স্বামী সুজাউদ্দিন এটা জানতে পারেন এবং তাকে জীবন্ত অবস্থায় মসজিদের সিঁড়ির তলায় কবর দেন। তাই এটি জীবন্ত কবর নামে পরিচিত। কিন্তু ইতিহাসে এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে কাটরা মসজিদে ঘোরার সময়তে ওখানকার গাইড আমাদের বললেন আজিমুন্নেসা আসলে অবৈধ প্রণয়ে লিপ্ত হয়ে পড়েছিলেন, যেটা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে তার স্বামী তাকে জীবন্ত অবস্থায় কবর দেন। পরে লজ্জা ঢাকার জন্য এই ঘটনা রটিয়ে দেওয়া হয়। তবে বন্ধুরা, এটাও কিন্তু গাইডের মুখে শোনা কথাই। তো যাই হোক, এখানে আগে একটা মসজিদ ছিল, আজিমুন্নেসাই বানিয়েছিলেন। কিন্তু ভূমিকম্পে সম্পূর্ণ মসজিদটি ধ্বংস হয়ে যায়, শুধু একটি ফটক বাঁ দিকে থেকে গেছে। চলে এসেছি বিখ্যাত জাহান কোষা কামানের সামনে। আমরা আসার আগেই সামনের গেট বন্ধ হয়ে যাওয়ায় কাছে যেতে পারলাম না, এবং আলো কম থাকায় ভিডিও ভালো আসছিল না, তাই ভিডিওটা দিতে পারলাম না। কাটরা মসজিদ থেকে 1.5 কিলোমিটার দক্ষিণে ছিল মুর্শিদ কুলি খাঁর
গোলা বারুদ রাখার স্থান। সেই কারণে জায়গাটির নাম তোপখানা। তার শেষ নিদর্শন ইতিহাসের সেই বিখ্যাত জাহানকোষা কামান। জাহানকোষা মানে জগৎজয়ী। কামানটি দীর্ঘদিন গাছের গোড়ায় আটকে ছিল। বর্তমানে একটি বেদির ওপর এটিকে বসানো হয়েছে। দৈর্ঘ্যে 18 ফুট, পরিধি 4 ফুট। কামানটির গায়ে রয়েছে 9টি পিস্তলের ফলকখণ্ড। সেখানে ফার্সি ভাষায় লেখা রয়েছে কামানটির জন্ম ইতিহাস। সম্রাট শাহজাহানের রাজত্বকালে বাংলার সুবাদার ইসলাম খান এর আমলে দারোগা শের মোহাম্মদের অধীনে হরবল্লভ দাসের তত্ত্বাবধানে জনার্দন কর্মকার কামানটি ঢাকায় নির্মাণ করেন। ওজন 212 মণ। একবার দাগ দিয়ে 28 সের বারুদ লাগত। কামানটি এখনও পর্যটকদের কাছে একটা বিস্ময়। আলীবর্দীর বড় মেয়ে ঘাসিটি বেগমের স্বামী নওয়াজিস মোহাম্মদ খান মতিঝিল প্রাসাদ নির্মাণ করেন 1743 সালে। অশ্বক্ষুরাকৃতি এক ঝিল প্রাসাদটিকে ঘিরে রেখেছিল। 1750 থেকে 51 সালে একটি মসজিদ ও অতিথিশালা তৈরি করান। নওয়াজিস প্রাসাদ রক্ষার জন্য পশ্চিম দিকে একটি তোরণদ্বার নির্মাণ করেন। এই ঝিলে একসময় মুক্ত চাষ হতো। ঝিলের সামনে রয়েছে এক মসজিদ, নাম কালা মসজিদ। এখানেই রয়েছে নওয়াজিস মোহাম্মদের দত্তক পুত্র একরামউদ্দৌলার সমাধি। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমাদের আর ওই মসজিদ এবং সমাধি দেখা হলো না। হ্রদের কাছেও আর অন্ধকারে যাওয়া গেল না। তাই আমরা এখানে সুন্দর পার্কটি ঘুরে দেখলাম। একরামউদ্দৌলার অকাল প্রয়াণ নওয়াজিস সহ্য করতে পারেননি। 1 বছরের মধ্যে তিনিও মারা যান। মসজিদের সামনে সমাধি রয়েছে দুজনের। মতিঝিলে লর্ড ক্লাইভ 1765 সালে দেওয়ানি হস্তান্তরের সময় নবাবদের সঙ্গে আলোচনার জন্য 2 দিনের জন্য এখানে এসেছিলেন। ওয়ারেন হেস্টিংস 1771 থেকে 73, তখন তিনি ছিলেন রাজনৈতিক এজেন্ট। তখন তিনি মতিঝিলের প্রাসাদেই থাকতেন। বর্তমানে প্রাসাদ ধ্বংস হয়ে গেছে, রয়ে গেছে শুধু প্রাচীন মসজিদটি। বন্ধুরা, আমার মুর্শিদাবাদ ভ্রমণের দ্বিতীয় পর্ব আজ এখানেই শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দেবেন। তাহলে আজ এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।